সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানে। আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি কি করণীয় এবং এক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা চেষ্টা করি পরামর্শ দিতে এবং আলোচনা করতে। সুপ্রিয় দর্শক, আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইডিমা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নিচ্ছি কে থাকছেন আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে। ডাক্তার এ.কে.এম. আমিনুল হক 1956 সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, প্রথমে আমরা যেটি বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইডিমা। ইডিমা শব্দটা কিন্তু আমরা কম বেশি সবাই শুনে থাকি এবং আমরা জানি যে ইডিমা মানেই হচ্ছে পা ফোলা বা পেট ফুলে যায়। প্রথমে আপনার কাছে জানতে চাই যে কি কি কারণে আসলে এই ইডিমা বা ফোলা ভাবটা শরীরে দেখা দিতে পারে। রোগী যখন আমাদের কাছে আসে তখন কিন্তু তারা পা ফুলো কিংবা পেট ফোলা কিংবা মুখ ফোলা এই কোনো একটা অঙ্গ ফুলে গেলেই কিন্তু তারা ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি তারা ডাক্তারের কাছে চলে আসে। তা ইডিমাগুলি আমরা দুই ভাগে ভাগ করি, একটা জেনারেলাইজড মানে সারা শরীর ফুলে যাওয়া, আর একটা হলো লোকালাইজড। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ রোগীরা পা ফোলা নিয়ে আসে। তো পা ফোলা কিন্তু নানান কারণে হতে পারে। আমাদের বডির যে কারণগুলি আমরা চিন্তা করি যে তার কিডনির অসুখ হইলে, লিভারের অসুখ হলে, হার্টের অসুখ হলে, অথবা অনেকজনের পেট খারাপ থাকলেও দীর্ঘদিন তার শরীরে প্রোটিন কমে যায়, তারও কিন্তু পা ফোলা থাকতে পারে। এছাড়া অন্যান্য কারণেও হতে পারে, যেরকম একটা পা ফুলে গেলে এটাকে আমরা লিম্ফিডেমা বলি, কিংবা ফাইলেরিয়াসিস বুদ্রুপ, এরাও এক পা ফুলে নিয়ে আসে। আবার অনেক সময় প্রেগনেন্সিতে শেষের দিকে দেখা যায় দুই পা ফোলা নিয়ে আসছে। এই জন্য বিভিন্ন কারণে এই ফোলা নিয়ে রোগীরা আমাদের কাছে এসে থাকে। এই ইডিমাগুলো আসলে কত ধরনের হতে পারে, এটার কোনো ক্যাটাগরি আছে কিনা? এটা আমরা প্রথমে আমাদের মেডিকেলি দুই ভাগে ভাগ করি। একটা হলো এনাসার্কা। এনাসার্কা মানে তার সারা শরীর ফুলে যাবে। এটা অনেক সময় কিডনির কারণে হয়, বাচ্চাদের একটু বেশি হয়, আবার অনেক সময় বয়স্কদের কারণেও হইতে পারে। আবার অনেক সময় আন্ডার নিউট্রিশন, দুর্ভিক্ষ, ফেমিন, এই সমস্ত কারণে দেখা যায় যে সারা শরীর তারা ফোলা নিয়ে চলে আসছে। এটা একটা। আর একটা যেরকম বললাম লোকালাইজড, যেরকম পায়ে এডিমা কিংবা হাতে এডিমা কিংবা মুখে এডিমা কিংবা কোনো একটা ইনসেকটিসাইড তাকে কামড় দিয়েছে, ওই জন্য তার জায়গাটা ফুলে গেছে। এই সমস্ত নানান কারণে এডিমা হতে পারে। এডিমাটা তো আমাদের ইংরেজি শব্দ, মেডিকেল টার্ম। রোগীরা বোঝে যে তাদের বিভিন্ন অংশ ফুলে গেছে, এটা নিয়ে তারা আসে। কমনলি অনেকে যে কমপ্লেনটা করে থাকে বা ফেস করে থাকে সেটা হচ্ছে যে অনেকের পা ফুলে যায় এবং তাদের একটা ধারণা যে কিডনি জনিত সমস্যার কারণে তার হয়তো পা ফুলে গেছে। এটি কি আসলে কোনো মিসকনসেপশন নাকি এটার কোনো সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা রয়েছে? আমাদের দেশে রোগীরা মানে কিডনির ব্যাপারে তাদের একটা ভীতি আছে, কারণ কিডনি জনিত কারণে যদি পা ফুলে তো এই চিকিৎসাটা তো অনেক ব্যয়বহুল। মানে শেষের দিকে ফুলে তাদের আবার ডায়ালিসিস করতে হয়, কিডনি ট্রান্সপ্লান্ট লাগে, অনেক টাকার প্রয়োজন। এই জন্য মানুষের মনে একটা ভীতি আছে যে পা ফুললেই হয়তো এটা কিডনি নষ্ট হয়ে গেল কিনা, এই জন্য আমাদের কাছে আসে। আসলে সবগুলি ক্ষেত্রে কিডনি খারাপ হয়ে গেছে তেমন না, কিছু কিছু ক্ষেত্রে কিডনির কারণে হইতে পারে। কিন্তু কিডনি ছাড়াও বিশেষ করে আমরা তো অ্যাডাল্ট রোগী দেখি, বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা আসে যে বাসে একটা লম্বা জার্নি করলো, পা ফুলে গেছে, অথবা অনেকক্ষণ বসে আছে, পা ফুলে গেছে, অনেকক্ষণ দাঁড়ায় আছে, পা ফুলে গেছে। যাদের বয়স কম তারাও কিন্তু কমপ্লেনটা করে থাকে যে যখন টানা বসে কাজ করে তখন তার পায়ের গোড়ালিটা একটু ফুলে যায়। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এটা আসলে লং স্ট্যান্ডিং, দীর্ঘক্ষণ যদি বসে থাকে তখন আমাদের রক্ত, এটা আসলে তো পানি, এটা তো নিচের দিকে টেন্ডেন্সি হলো নিচের দিকে জমা হওয়া। তো অনেকক্ষণ যদি এক জায়গায় পানি রক্তটা থাকে তখন তার ব্লাড ভেসেল থেকে এটা একটু লিক আউট হয়ে তখন এটা ফুলতে পারে। কিন্তু যখন আবার পজিশন চেঞ্জ হবে
তখন কিন্তু এই ফোলাটা আবার কমে যাবে। তাহলে যদি অনেকক্ষণ বসে থাকার কারণে, অনেকক্ষণ দাঁড়ায় থাকার কারণে যদি এরকম পা ফুলে আবার চলাফেরা করার পরে এই পা ফোলাটা চলে যায়, তাহলে কিন্তু এটা অসুখজনিত কারণ না, এটার জন্য কোনো দুশ্চিন্তা করার দরকার নাই। আচ্ছা। কিন্তু যদি পা ফোলাটা সবসময় থাকে, বসা অবস্থায় আছে, শোয়া অবস্থায় আছে, চলাফেরা করার পরেও আছে, তখন চিন্তা করতে হবে যে এর পিছনে কোনো অসুখ আছে কিনা। সেটাই আমরা বিভিন্নভাবে খুঁজে বের করি। যেরকম যদি তার কিডনির সমস্যা থাকে, তাহলে কিন্তু তার প্রস্রাবের পরিমাণ কম হবে। আমরা প্রথম কোশ্চেনটাই তারা জিজ্ঞাসা করি যে আপনার পেশাবের পরিমাণ কত। যদি বলে যে আমার পেশাব তো কম হয়, তখন আমরা দেখি যে কিডনির কারণ কিনা। আবার যাদের হার্টের কারণে হবে, তাদের অনেক সময় শ্বাসকষ্ট থাকতে পারে। যাদের লিভারের কারণে হয় সিরোসিস, তাদের দীর্ঘদিনে হয়, আগে হয়তো জন্ডিস হয়ে গেছে, চিকিৎসা তো প্রথম কিছু করছে, তারপরে আর ফলো আপ দেয় নেই, এখন হয়তো তার শেষ দিকে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারোর মুখ ফুলে যাচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পেট ফুলে যাচ্ছে বা পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে। এক্ষেত্রে এই যে ফোলাগুলোকে আপনারা আসলে কিভাবে পৃথক করে থাকেন যে কোনটা কোন কারণে হচ্ছে? এটা আসলে আমরা ক্লিনিক্যালি পৃথক করতে পারি। যেরকম যাদের কিডনির সমস্যা, তারা কিন্তু তাদের পা এবং মুখ এই দুটো একসাথে ফুলবে। আচ্ছা। যখন তারা ঘুম থেকে উঠবে তখন দেখবে যে তার মুখটা একটু ফোলা। আবার যদি শুধু পেট ফোলা থাকে, এটা লিভারের কারণে হতে পারে, কিডনির কারণে হতে পারে, হার্টের কারণেও হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক লিভার ডিজিজ এর কারণেই পেটে পানিটা আসে বেশি। যদি পেটে এবং পায়ে একসাথে পানি আসে, তখন আমরা মনে করি যে এটা এই হার্টের কারণে হতে পারে, যদি সাথে শ্বাসকষ্ট থাকে। আবার অনেকের আছে পাতলা পায়খানা হয়, দিনে নর্মালি 1-2 বার পায়খানা করতে, এখন সে 5 বার 6 বার পায়খানা করে, তার বদ হজম আছে। এইগুলো হইলে আমরা বুঝি যে তার পেটের সমস্যা আছে, এদের প্যানক্রিয়াসে কোনো সমস্যা অথবা ম্যালঅবজরশন, এদের হয়তো এই কারণে পা ফুলতে পারে। আবার অনেক সময় মহিলা যদি হয়, ইয়াং এজ কিংবা মাঝামাঝি বয়স, তাদের অনেক সময় হরমোনের কারণে হয়। হাইপোথাইরয়েড একটা ডিজিজ আছে, থাইরয়েড গ্ল্যান্ডের, ওই অসুখে হয়। পুরুষদেরও হয়, কিন্তু মেয়েদের বেশি হয়। আমরা এই বিভিন্ন কোশ্চেন করে তখন চেষ্টা করি যে এটা কোন অর্গানের কিংবা কোন রিজিয়নের সাথে এটা সম্পর্কযুক্ত। তারপর তো পরীক্ষা নিরীক্ষা আছে, ইনভেস্টিগেশন আছে, এটা ডায়াগনোসিস কনফার্ম করার জন্য। এই সমস্যাটা আসলে কতদিন থাকার পরে তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে? অনেক সময় দেখা যায় যে 2 দিন 3 দিন থাকার পরে সেটি হয়তো আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে বা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু কতদিন পর্যন্ত থাকার পরে তাকে অবশ্যই ডাক্তারের কাছে আসা উচিত যদি ভালো না হয়? নর্মালি কোনো অঙ্গেই পানি জমার কথা না। যখনই তার পায়ে কিংবা অন্য অংশে কিংবা মুখে এরকম ফোলা দেখা যায়, তাহলে প্রথমে তার খেয়াল করতে হবে যে এটা কোনো কারণে আবার ঠিক হয়ে যায় কিনা। এই জন্য আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনি সকালে ঘুম থেকে উঠলে ফোলা থাকে কিনা। সকালে ঘুম থেকে উঠলেও যদি তার ফোলা থাকে, সারা রাত্র তো রেস্টে ছিল, তখন আমরা বুঝতে পারি যে এটা অসুখজনিত কারণ। তো অ্যাটলিস্ট সে সপ্তাহ 2-1 সে অপেক্ষা করতে পারে, কিন্তু তার বেশি গেলেই তার এটা ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যদি কোনো ব্যক্তি এই ইডিমা বা ফোলা নিয়ে আপনাদের কাছে আসেন, তখন প্রাথমিক অবস্থায় আপনারা কোন কোন ধরনের টেস্ট করতে দেন? আমরা টেস্ট করি আগে আরও অন্য কিছু জিজ্ঞাসা করতে হয়, যে যদি মাঝবয়সী লোক হয় অথবা বয়স্ক, তার ডায়াবেটিস আছে কিনা, তার হাইপার টেনশন আছে কিনা, এগুলি আমরা জিজ্ঞাসা করি। এবং ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের কারণেও কিডনির সমস্যা হয়ে পানি আসতে পারে, আবার হাইপার টেনশনের কারণেও আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়াবেটিস টেস্ট দিই। এবং কিডনির টেস্ট আছে, কিডনির টেস্ট মোটামুটি 2টা, একটা হলো ক্রিয়েটিনিন আর একটা হলো ইউরিন। এই 2টা করলে আমরা বুঝতে পারি। আবার অনেকের আমরা আলট্রাসোনোগ্রামও করি, তাহলে কিডনি ক্লিয়ার হয়ে গেল। আমরা যদি বুক, তার হার্ট বড় হয়ে থাকে, একটা চেস্ট এক্সরে করলে এটা আমরা বুঝতে পারি। আবার যদি তার লিভারের সমস্যা থাকে, তাহলে আলট্রাসোনোগ্রাম করলে সেটা বোঝা যায়। অনেক বেশি টেস্ট কিন্তু লাগে না বোঝার জন্য। হিস্ট্রি ভালো করে নিলে অল্প টেস্ট করে আমরা এটাকে সেপারেট করতে পারি। স্যার, যাদের ইডিমা জনিত সমস্যা রয়েছে, এটার সাথে অন্যান্য কোনো রোগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা? সরাসরি সম্পর্ক তো অনেকের থাকবে। যেরকম বাচ্চাদের বেলা অনেক সময় ইডিমা হয়, ওদের ওই কিডনিতে সমস্যা থাকে। কিডনিতে ওদের যে নর্মালি কোনো প্রোটিন আমাদের ইউরিনে থাকে না, কিন্তু ওদের নেফ্রোটিক সিনড্রোম একটা অসুখ আছে। ওই অসুখে তখন ওই কিডনি দিয়ে প্রোটিন পাস হয়, প্রোটিন পাস হলে ইউরিনের সাথে চলে যায়, রক্তে কম পড়ে, তখন তার সারা শরীর ফুলে যায়। আবার বয়স করে দেওয়া হয়, যেরকম অ্যাসিলি একটা অসুখ আছে,
এটাতে কিডনি যদি ইনভলভ হয়, লুপাস নেফ্রাইটিস বলে, সেখানেও তার প্রোটিন পাস হয়ে যাবে, তার তখন সারা শরীরে ইডিমা চলে আসবে। তো বিভিন্ন কারণে এই ইডিমাগুলি আসতে পারে। যদি কোনো ব্যক্তির এই ইডেমাজনিত সমস্যা দীর্ঘদিন যাবৎ থেকে থাকে, এক্ষেত্রে তার আসলে চিকিৎসা পদ্ধতিটা কীরকম হয়ে থাকে বা প্রোটোকলটাকে আসলে কি? প্রোটোকলটা যদি তার দীর্ঘদিন যাবৎ এরকম ইডিমা থাকে, প্রথমে তার একজন ফিজিশিয়ানের কাছে যেতে হবে, যেহেতু এটা অনেক সিস্টেম ইনভলভ করতে পারে। কিডনি ইনভলভ করতে পারে, লিভার ইনভলভ করতে পারে, হার্ট ইনভলভ করতে পারে, তার খাদ্যনালী ইনভলভ করতে পারে, অন্যান্য অসুখ যেরকম হরমোনজনিত হতে পারে, তার প্রেগনেন্সিতে হতে পারে, কিডনি বাচ্চাদের বেলা নেফ্রোটিক সিনড্রোম, ম্যালনিউট্রিশন, কোয়াশিয়রকর, যেহেতু বিভিন্ন কারণে হইতে পারে, এই জন্য তার একজন জেনারেল ফিজিশিয়ান অথবা ইন্টার্নিস্ট কারো কাছে প্রথমে যেতে হবে। উনি আসলে ভালো করে হিস্ট্রি নিয়ে এই রোগটা ডায়াগনোসিস করতে পারবেন। প্রাথমিক চিকিৎসাতে অনেক রোগী ভালো থাকে, তারপর যদি দীর্ঘদিন যাওয়ার পর জটিলতা দেখা দেয়, তখন হয়তো ওই স্পেশালিস্ট যারা আছেন ওই বিষয়ে, তখন তাদের সহযোগিতা নিয়ে তার পরিপূর্ণ চিকিৎসা দিতে হবে। যদি কোনো ব্যক্তির ইডিমা থেকে থাকে এবং যদি দেখা যায় সে ট্রিটমেন্টের আন্ডারে না আসে, পরবর্তীতে তার আসলে কি কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? জটিলতা অনেক হতে পারে। আমরা কিডনির কথাই বলি, প্রস্রাব যদি তার কম হয়, তাহলে ওই বাকি ফ্লুইডটা তো তার বডিতে থেকে যায়, তো আস্তে আস্তে তার প্রেশার বাড়তে থাকে, তার শরীরের ফ্লুইডের পরিমাণ বাড়ে, এটা তার লাংসে জমা হতে পারে, ব্রেনে জমা হতে পারে, তাহলে পালমোনারি ইডিমা হয়ে যাবে, সেরিব্রাল ইডিমা হয়ে যাবে। একসময় দেখা যাবে যে তার কনসাসনেস ঠিক মতো নাই, ডিসওরিয়েন্টেড হয়ে গেছে, ইভেন কি সে কমাতে চলে যেতে পারে, মারাও যেতে পারে। তাহলে দিন দিন এটা প্রগ্রেস করতে থাকবে, অর্থাৎ মেজর অর্গানগুলোকে এফেক্ট করে। আচ্ছা স্যার, আমরা আরো বিস্তারিত জানবো এই ইডিমা নিয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আর্থ্রাইটিস কিংবা বাত যাদের হয়, তারা কিভাবে তাদের হাড়ের সুস্থতা জন্য কোন ধরনের খাবার গ্রহণ করবেন এবং কোন ধরনের খাবারগুলো বর্জন করবেন। আপনার যদি বাতের সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনাকে একটা প্রপার গাইডলাইন এবং প্রপার ডায়েট প্ল্যান ফলো করতে হবে, কারণ যাদের বাতের সমস্যা থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে জয়েন্ট পেইন হয়। অস্থি সন্ধিতে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড জমা হয়ে এই ধরনের পেইনগুলো হয়। তো যেই ধরনের খাবারগুলো আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, আপনার অস্থি সন্ধিতে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেবে, আপনাকে কিন্তু ওই ধরনের খাবারগুলো বর্জন করতে হবে। তো শুরুতে বলি, যাদের বাতের সমস্যা, বিভিন্ন জয়েন্ট পেইন আছে বা রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে, তারা কিন্তু দেখা যায় যে আপনি সুস্থ থাকতে গেলে এই খাবারগুলো অবশ্যই একটু বর্জন করতে হবে। সেগুলো হলো, অনেকের সামুদ্রিক মাছ, অতিরিক্ত লবণাক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে, সেগুলো বর্জন করতে হবে। গরু ও খাসির মাংস খাওয়া থেকে বিরত থাকবেন এবং বীচিযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, যেমন মটরশুঁটি, টমেটো, বেগুন, এগুলো একটু খাওয়া থেকে বিরত থাকবেন। যাদের ব্যথা প্রচণ্ড বেশি, তারা কিন্তু কাঠবাদাম বাদে অন্য কোনো বাদাম, যেমন কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট বা ওয়ালনাট, এগুলো গ্রহণ করতে পারবেন না। পাশাপাশি নিয়মিত একটু ব্যায়াম করতে হবে, যাতে আপনার অস্থি সন্ধিতে যে ইউরিক অ্যাসিডটা জমা আছে সেটা দূর হয়ে যেতে সাহায্য করে। এখন তো বললাম আপনার যে আর্থ্রাইটিস বা বাত ব্যথা থাকলে কি করবেন, কিন্তু যাদের এই ধরনের সমস্যা নেই কিন্তু তারপরও হয়তো কোনো কারণে তারা হয়তো হাড়ে পেইন হচ্ছে, তো সেক্ষেত্রে কি করবেন বা হাড়ের সুস্থতার জন্য সেক্ষেত্রে আপনি কোন ধরনের খাবার খাবেন। আপনার যদি বাতের সমস্যা থাকে তাহলে তো সেটার লিস্ট অনেক বড়, কিন্তু যদি সমস্যা না থাকে তবু আপনার হাড়ে পেইন হচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে হয়তো বা আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিংবা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। এক্ষেত্রে কি খাবেন আপনার হাড়ের সুস্থতার জন্য? তখন কিন্তু অবশ্যই আপনার খাবারে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি? দুধ, দই, বাদাম, মাছ, মাংস, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। প্রতিদিন খাবারে 1 গ্লাস বা 1.5 গ্লাস করে দুধ রাখতে পারেন, হাফ কাপ করে দই খেতে পারেন, 5-10টা করে বাদাম কিন্তু খাওয়া যেতে পারে। সবজি হিসেবে আপনারা কিন্তু হলো যে টমেটো, গাজর, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলোও রাখতে পারেন, এগুলোতেও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা পালং শাকটা খেতে পারেন, পালং শাকেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। ফসফরাসযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবারের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আপনার দেখা যায় দুধের কথা চলে আসে। মানে আপনি যদি প্রতিদিন খাবার তালিকায় দুধ, দই, পালং শাক,
ব্রোকলি, বাঁধাকপি এগুলো রাখেন, তাহলে কিন্তু এমনিতেই আপনার ক্যালসিয়াম ফসফরাসের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আপনার হাড়ে যে পেইন হচ্ছে সেটার জন্য কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, বিচিযুক্ত খাবার কিন্তু আপনার খাবারে রাখতে পারেন। সামুদ্রিক মাছ, যদি আপনার বাতের সমস্যা না থেকে থাকে বা আর্থ্রাইটিস না থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সামুদ্রিক মাছ আপনার খাবার তালিকায় 2 দিন রাখবেন। গরু বা খাসির যে কলিজা রয়েছে তখন কিন্তু আবার আপনার খাওয়া যাবে। গরু বা খাসির কলিজায় পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম কিন্তু পাওয়া যায়, এবং জিঙ্ক এবং ক্যালসিয়ামও কিন্তু আপনার এই হাড়ের গ্রোথের জন্য খুবই ভালো, এবং হাড়ে যাদের পেইন হয় তাদের জন্য কিন্তু এগুলো খুব উপকারী। এর পাশাপাশি আপনি ওমেগা 3 সম্পন্ন খাবার এবং প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করবেন, মানে বিচিযুক্ত খাবারও কিন্তু এক্ষেত্রে খেতে পারবেন। ওমেগা 3 কিন্তু আপনার সামুদ্রিক মাছ এবং সিমের বিচি কিংবা কাঁঠালের বিচি এবং মিষ্টি কুমড়ার বিচি, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। সামুদ্রিক মাছেও কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। তো হাড়ের সুস্থতার জন্য আপনাকে অবশ্যই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ওমেগা 3 যুক্ত খাবারও গ্রহণ করতে হবে। পাশাপাশি আয়রন এবং আয়োডিনযুক্ত খাবারও গ্রহণ করতে হবে। তার মানে যাদের আর্থ্রাইটিস বা বাতের সমস্যা আছে তারা কিন্তু যে ধরনের খাবারগুলো বর্জন করার কথা বলেছে ওগুলো বর্জন করে নিয়মিত ব্যায়াম করেন এবং হেলদি একটা ডায়েট প্ল্যান গ্রহণ করেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার হাড়কে সুস্থ রাখতে পারবেন, ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন। আর যাদের হাড়ে বাতের কোনো সমস্যা নেই কিন্তু এমনিতেই আপনার হয়তো জয়েন্ট পেইন করছে কিংবা ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, তারা যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পন্ন খাবারগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার হাড়কে আপনি মজবুত করতে পারবেন। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রতিদিন আপনি 10টা থেকে 3টা এই সময়ের মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট শরীরের 40% অংশে রোদ লাগানোর চেষ্টা করুন। এটা আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করবে এবং ভিটামিন ডি কিন্তু আপনার হাড়কে সুস্থ রাখতে সাহায্য করবে। স্যার, যাদের ইডিমা জনিত সমস্যা রয়েছে, যারা ট্রিটমেন্ট করছে অথবা যাদের ইডিমা ফ্যামিলির অন্যান্য মেম্বারদের রয়েছে, এক্ষেত্রে আসলে এটাকে প্রতিকার করার জন্য আমাদের কি কি স্টেপ আসলে নেওয়া উচিত? আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডাল্টদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই 2টা কারণেই কিডনি এফেক্টটা বেশি এবং তাদের এই ইডিমাটা চলে আসে। তাহলে আমাদের সচেতন হতে হবে যাতে আমাদের দেশে আরও সমস্যা আছে, কিন্তু এই যে প্রেশারের ওষুধ খায় এমডোকেল, তাতেও কিন্তু পা ফুলে যায়। আবার অনেকে কিন্তু গ্রামের দিকে ভাতের সাথে কিন্তু লবণ খায়, লবণ ছাড়া খেতে পারে না। তো দীর্ঘদিন লবণ খেলেও তাহলে শরীরে ইডেমা চলে আসতে পারে। তাহলে প্রথম কাজ হলো তার ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর ডাক্তারের প্রথম কাজ হলো তার কারণটা বের করতে হবে। এই ফোলাজনিত কারণটা কি, কারণটা যদি সে বের করতে পারে তাহলে ট্রিটমেন্টটা ঠিক হবে। তো প্রিভেন্টিভ ট্রিটমেন্টও আছে, কিউরেটিভ ট্রিটমেন্টও আছে, আবার কমপ্লিকেশনের ট্রিটমেন্টও আছে। এটা পর্যায়ক্রমে তার চিকিৎসাটা নিতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইডিমা সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ইডিমা নিয়ে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সিনড্রোম মানে হলো একাধিক সাইন সিমটম থাকে। এটা সাধারণত রিস্টে, হাতের কবজির এখানে কার্পাল টানেলটা থাকে। কার্পাল টানেলটা হয় কার্পাল লিগামেন্ট, উপরে আর নিচে থাকে হলে গিয়ে বোন, কার্পাল বোন থাকে। এর মাঝখান থেকে হাতের 8টা টেন্ডন 9টা টেন্ডন যায়, প্লাস একটা নার্ভ থাকে মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ উপরে যখন কম্প্রেশন পড়ে তখন পেইন হয়, হাতের কবজি থেকে আরম্ভ করে পুরো হাতেই পেইন ফিল করতে থাকে। সেটাকে বলে কার্পাল টানেল সিনড্রোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।